আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই লাইভ সেশনে। সো তোমরা যারা যুক্ত হচ্ছে আমাদের সাথে, আমাদেরকে ঠিকমতো বা আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা একটু জানো। যারা আমার সাথে যুক্ত হয়ে আছো আজকের এই ক্লাসে, আমরা আজকে অ্যাকাউন্টিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির হিসাব, বা তুমি এটাকে আমরা অনেক সময় এইচএসসিতে অবচয় যে চ্যাপ্টার বলে থাকি। অবচয় যে চ্যাপ্টার বলে থাকি সেই চ্যাপ্টার আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই অবচয় চ্যাপ্টার থেকে প্রতি বছর তোমার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা না একটা প্রশ্ন এসে থাকে। সো তোমরা চলো আমরা এই চ্যাপ্টারটা খুব মজা করে সহজ করে আমরা বোঝার চেষ্টা করব। এটা আমাদের জীবনের সাথে খুবই রিলেটেড অবচয় চ্যাপ্টারটা, কেমন? সো আমাদের দৈনন্দিন যে লাইফ, সেখানে কিন্তু আমরা এটা সম্পর্কে খুবই ভালোভাবে আমরা এটাকে আইডিয়া বা আয়ত্তে আনতে পারবো আর কি। তো আমরা যারা আছি সবাই একটু দ্রুত ঠিকঠাক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। যদি ঠিক মতো শোনা যায়, দেখা যায়, আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই। সময় নষ্ট করবো না। আমাদের সাথে অলরেডি অনেকে যুক্ত হয়ে গিয়েছে। যারা যুক্ত হয়ে আছো, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে আমাকে অবশ্যই একটু জানাও। কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে? আমাদের সাথে শামুন স্যারও যুক্ত হয়েছে, তাসনিম আফরোজ রয়েছে, যুক্ত হয়ে আছে। ওকে, বাকিরা একটু দ্রুত যুক্ত করে ফেলো। আমরা হচ্ছে এখানে অবচয় ধার্যের যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো সম্পর্কে এখনই আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। সো তোমরা একটু দ্রুত জয়েন করে ফেলো। এবং হচ্ছে আফরোজ, তাসনিম সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। তাসনিম, কি অবস্থা, কেমন আছো? বাকিরা একটু জানাও কে কোন জায়গা থেকে দেখতে পাচ্ছ এবং হচ্ছে আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা। দ্রুত আমরা আজকে পড়বো অবচয় চ্যাপ্টারটা, ঠিক আছে? সো অবচয় চ্যাপ্টারটা আমরা পড়ার চেষ্টা করবো, দেখা যাক আমরা কতটুকু কি করতে পারি। এই অবচয় চ্যাপ্টারটা আমরা আজকে আমরা চেষ্টা করব যে এখান থেকে যে একটা পার্ট, আমরা যে পার্ট থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি হয়, এরকম একটা পার্ট আমরা কি করতে পারি কিনা, আজকে আমরা কভার করতে পারি কিনা সেটা আমরা চেষ্টা করব, ঠিক আছে? সো আজকে আমাদের টপিকটা হচ্ছে অবচয়। সো অবচয় আমরা টপিকটা আজকে আলোচনা করব। দ্রুত তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও। আমাদের সাথে রয়েছে সুমিত্রা বড়ুয়া রয়েছে। নমস্কার স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তোমাদের সবার দয়। আমি অনেক ভালো আছি, তোমাদের সবার দয়। বাকিরা একটু সবাই আমাদের সাথে আঞ্জুমান আফরোজ রয়েছে, সিদ্রাতুল মুনতাহাকে মেনশন করা আছে, ধন্যবাদ মেনশন করার জন্য। বাকিরাও একটু বন্ধুদেরকে মেনশন করে দাও এবং শেয়ার করে দাও ক্লাসটা, যাতে সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে যাচ্ছে, সবাই একটু জাস্ট হাই লিখো, আমাকে একটু হাই লিখো, আমি দেখি সবাই আসছে কিনা। একটু হাই লিখো কমেন্ট বক্সে যাই, একটু জাস্ট একটু হাই লিখো সবাই একবার করে হাই লিখো, কে কোন জায়গায় যুক্ত হচ্ছে সেটা লিখো, ঠিক আছে? সো অ্যাডমিশন অ্যাকাউন্টিং এর আজকের পর্বে আমরা অবচয় সম্পর্কে আলোচনা করব। এই চ্যাপ্টারটা অনেক বড়, অ্যাডমিশনের জন্য বলো, তুমি এসএসসির জন্য বলো। যদি এসএসসিতে যদিও আমাদের দুইটা পদ্ধতি বেশি আসে পরীক্ষায়, এসএসসির মধ্যে ম্যাথের মধ্যে, একটা হচ্ছে আমাদের অবচয়ের মধ্যে সরল রৈখিক পদ্ধতি, আর 2 নম্বর হচ্ছে ক্রমহ্রাসমান যে জ্যার রয়েছে, সেই জ্যার পদ্ধতি আমাদের বেশি চলে আসে। বাট আমাদের অ্যাডমিশন টাইমে কিন্তু আমাদের 4 ধরনের ম্যাথ বা 4 ধরনের আমাদের পদ্ধতি সম্পর্কে জানতে হবে। এই 4 ধরনের থেকে আজকে আমরা একটা পদ্ধতি আমরা ভালো করে আজকে আয়ত্ত আনার চেষ্টা করব, সেটা হচ্ছে সরল রৈখিক পদ্ধতি। ওকে, অনেকে হাই জানাচ্ছে। আমাদের সাথে তাসনিম মেনশন করেছে, ধন্যবাদ। জান্নাতুল বাকিয়া রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তুলি আমাদের সাথে রয়েছে, হাই স্যার, হ্যালো। তারপর আমাদের সাথে রয়েছে আকুল রয়, আমাদের সাথে রয়েছে, হাই বলেছে। আমাদের সাথে তোমাদের সবার প্রিয় আনোয়ার স্যার যুক্ত হয়ে আছে, বাংলার কবির স্যার। তারপর হচ্ছে তাসনিম যুক্ত হয়ে আছে, তিনিকে মেনশন করা আছে, ধন্যবাদ। সো চলো আমরা শুরু করে দিচ্ছি, কেমন? শুরু করে দিচ্ছি। তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু জানাই দাও এবং একটু ক্লাসটা শেয়ার মেনশন করে দিও, ঠিক আছে? আমরা শুরু করে দিচ্ছি। আস্তে আস্তে আমরা একটা পদ্ধতি আজকে খুব সুন্দর করে পড়ার চেষ্টা করব। সেটা হচ্ছে অবচয়ের এই প্রথম এই অবচয় চ্যাপ্টারের প্রথম যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে সরল রৈখিক পদ্ধতি, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। আচ্ছা, তার আগে একটু বলি, এই যে অবচয় যে কথাটা আমরা বলতেছি, অবচয় মানেটা আসলে কি? অবচয় বলতে আসলে আমরা কি বুঝে থাকি সেটা আমাদেরকে একটু জানতে হবে। অবচয় মানে হচ্ছে কোনো একটা স্থায়ী সম্পদ, সেটা দৃশ্যমান হইতে পারে বা অদৃশ্যমান হইতে পারে, সেগুলো যদি দৃশ্যমান হয় সেটার জন্য আমরা অবচয় করি, আর যদি অদৃশ্যমান হয় সেটার জন্য আমরা অবলোপন করি। সাপোজ একটা দৃশ্যমান আমরা যদি স্থায়ী সম্পদের নাম বলি, মনে করো যে যন্ত্রপাতি, ঠিক আছে, অথবা মেশিনারিজ, তাহলে এই যন্ত্রপাতিটা আমরা যখন একটা ফ্যাক্টরিতে বা একটা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করি, তখন এটা ব্যবহার করার ফলে কিন্তু এটার যে মূল্য, সেই মূল্য কিন্তু আস্তে আস্তে হ্রাস পায়, কারণ এটা ব্যবহার হচ্ছে, এটার কার্যক্ষমতা আস্তে আস্তে হ্রাস পায়। তাহলে বলা হয় যে অবচয় বলতে বোঝায় কোনো দ্রব্য ব্যবহারের মাধ্যমে এর যে মূল্যের হ্রাস হয়, সেই জিনিসটাকে আমরা অবচয় বলে থাকি। একটা এক্সাম্পল নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ তুমি মনে করো একটা যন্ত্রপাতি ক্রয় করলে 1 লক্ষ টাকা দিয়ে,
সো এই 1 লক্ষ টাকা যন্ত্রপাতি মনে করো তুমি 10 বছর ব্যবহার করতে পারবা। কয় বছর? তুমি এই যন্ত্রপাতি 10 বছর তুমি ব্যবহার করতে পারবে। তাহলে আমি যদি বলি 1 লক্ষ টাকা যন্ত্রপাতি তুমি যদি 10 বছর ব্যবহার করো, তাহলে প্রতি বছর তোমার এই সম্পত্তির একটা মূল্য তোমাকে হ্রাস করে ফেলতে হবে। দেখাইতে হবে যে এই সম্পত্তিটা 1 বছর ব্যবহার হয়ে যাওয়ার পর এই সম্পত্তিটা আর 1 লক্ষ টাকা নাই, তার চেয়ে মূল্যটা কমে গেছে। বোঝা গেছে? সো এই জিনিসটাকে আমরা বলছি অবচয়, মানে অবচয় ধরা আর কি। এই অবচয়টা ধরতে হয় এই জন্য, অবচয় যদি আমরা ধরি তাহলে দেখা যাবে এটার মাধ্যমে আমাদের যে প্রতি বছরের যে ব্যয়টা আছে সেই ব্যয়টা বৃদ্ধি পায়। এর ফলে আমাদের যে আয়কর দিতে হয় সরকারকে, মানে ব্যয় বৃদ্ধি পেলে নিট লাভ কম হয়, নিট লাভ কম হলে আমাদের মানে তোমার যে আয়কর সেই আয়কর কিন্তু কম দিতে হয় সরকারকে। ওকে, তো সেজন্য আমাদের অবচয়টা ধরতে হয়। আবার অবচয় যদি না ধরি তাহলে কিন্তু তোমার ইনকাম বেশি দেখানো হবে, আয় বেশি দেখানো হবে, যার ফলে আমাদেরকে বেশি বেশি দিতে হবে, ট্যাক্স দিতে হবে। ওকে, তাহলে আমরা বলছি অবচয় ধার্যের পদ্ধতি, অর্থাৎ অবচয় যে আমরা ধরবো সেটা ধরার ক্ষেত্রে বেশ কিছু প্রচলিত বা বহুল প্রচলিত পদ্ধতি আছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, যেখানে প্রতি বছরে আমাদের যে অবচয়টা সে অবচয়টা ফিক্স থাকে, অর্থাৎ প্রতি বছরে তোমার অবচয়ের পরিমাণটা ফিক্স থাকে। 2 নম্বর হচ্ছে কার্য একক পদ্ধতি। এটা করা হয়ে থাকে যখন মনে করো যে কোনো একটা মেশিন দিয়ে আমরা কতটা পণ্য উৎপাদন করতে পারবো অথবা আমরা কতটা প্রোডাকশন পাবো, যখন সেটা আমরা জানতে পারি তখন কিন্তু আমরা এই পদ্ধতি ব্যবহার করতে পারি, যে কাজের একক পদ্ধতি বা তোমার হচ্ছে কার্য পদ্ধতি বা কার্য একক পদ্ধতি। তারপর রয়েছে 3 নম্বর দ্রুততর মানে হ্রাসমান পদ্ধতি। এটা না মানে এটার আন্ডারে 2টা পদ্ধতি আছে। একটাকে বলা হয় বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, ঠিক আছে, যেখানে বছরের সংখ্যাগুলো সমষ্টি যোগ করে তোমাদের কি করতে হয় যে তোমার অবচয় বের করতে হয়। এটা আমরা দেখাবো কেমনে করে যখন এই টপিকটা আমরা পড়বো তখন। এরপরে আছে ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি, আর আছে দ্বিগুণ ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। দ্বিগুণ ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি মানে হচ্ছে এটার আবার ডাবল নয়, চিন্তা করবা যে এই যেটা সরলরৈখিক আছে সেটা ডাবল। আমরা করলে বুঝতে পারবা, যেমন সরলরৈখিকের ক্ষেত্রে আমরা যখন অবচয় হার বের করি তখন আমাদেরকে করতে হয় 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে আমাদের অবচয়ের পার্সেন্টেজটা বের হয়, কত পার্সেন্ট প্রতি বছর অবচয় হবে সেটা মানে অবচয় হার নির্ণয় করতে হয়। আর যে দ্বিগুণ ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতির মধ্যে হচ্ছে ওই 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল দিয়ে ভাগ করতে হবে এবং 2 দিয়ে গুণ করতে হয়, বুঝছো? সো সেটা আমরা দেখলে বুঝতে পারবা। তাহলে সেটা আর এবং হচ্ছে ক্রমহ্রাসমান জ্যার, এটা প্রায় সিমিলার পদ্ধতি, তাই এখানে আমরা একটাই নিছি। ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিটাও আমরা শুধুমাত্র ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিটা আমরা নিয়েছি। আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা একটু তাহলে আমরা কয়টা পদ্ধতি পাচ্ছি একটু দেখে নিই। তাহলে এখানে আমাদের 4টা পদ্ধতি, এই 4টা পদ্ধতি মনে রাখবো ভালো করে। আমি বলতেছি 1 নাম্বার সরলরৈখিক পদ্ধতি অবচয়ের ক্ষেত্রে, 2 নাম্বার হচ্ছে কার্য একক পদ্ধতি, 3 নাম্বার হচ্ছে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, 4 নাম্বার হচ্ছে ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। এই 4টা পদ্ধতি আমরা কি করব, আমরা হচ্ছে এইখানে অ্যাডমিশন টেস্টে আমরা কি করব ভালো করে আলোচনা করব। 1 নাম্বার সরলরৈখিক পদ্ধতি, কার্য একক পদ্ধতি, কাজের একক পদ্ধতি, তারপর হচ্ছে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। এগুলো বাংলা ইংরেজি দুইটাই মনে রাখার চেষ্টা করবা, পরীক্ষা হয়তো বাংলা ইংরেজি আসতে পারে। সালাউদ্দিন রয়েছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আমাদের সাথে হুমায়রা জানাত রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে অবচয় কি বলছে ইমন। ইমন আমি বলেছি অবচয় কি, তুমি যদি না বুঝে থাকো আবার জিজ্ঞেস করো। রাহিব আমাদেরকে বলেছে, আচ্ছা মেনশন করেছে, ধন্যবাদ। যারা যারা মেনশন করছে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা এই 4টা পদ্ধতির মধ্যে আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। এখান থেকে যত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে বিগত সালে সেগুলো আমরা সলভ করবো, পাশাপাশি এটার বেসিকটা আমরা একটু দেখবো, যেখানে আসলে কি কি সূত্র আছে অবচয় নির্ণয় করার ক্ষেত্রে। কেমন, আমরা বেসিকটা দেখবো, তারপর এখানের উপর আমরা যে বিগত সালে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা সলভ করবো। এই 3টা পদ্ধতি আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করবো, ঠিক আছে? চলে আসি আমরা প্রথম, তাহলে শুরু করি ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। প্রথমেই আমরা ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি মানে অলরেডি বলে ফেলেছি আমি, যেখানে তোমার প্রতি বছর অবচয়টা ফিক্স হবে। অর্থাৎ আমি যদি বলি যে কোনো একটা সম্পদ, একটু আগে বলেছিলাম যে মনে করো কোনো একটা সম্পদ তুমি 1 লক্ষ টাকা দিয়ে তুমি ক্রয় করেছো, একটা যন্ত্রপাতি মনে করো, সেটার আয়ুষ্কাল হচ্ছে 10 বছর, সাপোজ 10 বছর হচ্ছে সেটার আয়ুষ্কাল। তো এখন আমরা যদি বলি যে এখানে অবচয় বের করো, তাহলে আমরা এই 1 লক্ষকে আমরা যদি বলি যে আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে 10 বছর দিয়ে ভাগ করলে তাহলে আমাদের আনসার বের হবে 1 লক্ষ 10 দিয়ে ভাগ করলে আনসার হবে 10,000। তার মানে এই পদ্ধতির মাধ্যমে প্রতি বছরে 10,000 টাকা করে অবচয় হবে। এটাকে আমরা বলছি সরলরৈখিক পদ্ধতি বা স্ট্রেট লাইন মেথড। সো যেখানে আমাদের অবচয়টা স্থির থাকে বা সবসময় সমান থাকবে, তাই এটাকে সরলরৈখিক বা স্ট্রেট লাইন মেথড বলা হয়। আচ্ছা, এই পদ্ধতির মধ্যে আমাদেরকে অবচয় বের করার একটা সূত্র আছে। অর্থাৎ আমরা যদি অবচয় বের করতে চাই কোন একটা বছরের, আমি যদি বলি যে এই বছরের অবচয়ের পরিমাণ কত,
তাহলে সেই সূত্রটা হচ্ছে এটা, তোমরা আগে আমি জানি তোমরা ইন্টারে করেছো যে বার্ষিক অবচয় বের করার জন্য সূত্র হচ্ছে অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই, বা অবচয়যোগ্য মূল্য কোন একটা সম্পদের অবচয়ের যোগ্য মূল্য, আরটা হচ্ছে আয়ুষ্কাল। অর্থাৎ আমি বোঝাচ্ছি, প্রথমে অবচয়যোগ্য মূল্যটা একটু বলি। আচ্ছা আগে এটা বলি, বার্ষিক অবচয় মানে প্রতি বছর আসলে অবচয় কত হবে সেটা। একটু আগে যেটা বের করছিলাম আমি 10,000 টাকা, সেটাকে আসলে কেমনে বের করব। সো সূত্র হচ্ছে অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। আগে কথা বলি অবচয়যোগ্য মূল্য মানে কি। অবচয়যোগ্য মূল্য মানে হচ্ছে সম্পত্তির যে অর্জন মূল্য বা ক্রয় মূল্য, সেখান থেকে যদি তুমি ভগ্নাবশেষ মূল্য বাদ দাও বা স্ক্র্যাপ ভ্যালু যেটা আছে সেটা যদি তুমি বাদ দাও, তাহলে যেটা পাবা সেটাকে আমরা বলি অবচয়যোগ্য মূল্য। একটা এক্সাম্পল না, বুঝতে সুবিধা হবে। মনে করো যে তুমি একটা সম্পত্তি বা তুমি একটা যন্ত্রপাতি ক্রয় করলা যেটার মূল্য ছিল 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা এটা ক্রয় করছো। এই ক্রয়ের ক্ষেত্রে কিন্তু আরো কিছু খরচ আছে, আমি তোমাদের একটু সংক্ষিপ্তভাবে বলি। শুধু পণ্য ক্রয় করলে নয়, ক্রয় সম্পর্কিত যে খরচগুলো আছে সেগুলোর পণ্যের ক্রয় মূল্য হিসেবে কাউন্ট করতে হবে। যেমন তুমি মনে করো যে পরিবহন খরচ করছো, মানে যন্ত্রপাতিটা কিনে এনে তুমি পরিবহন দিয়ে সেটা তোমার ফ্যাক্টরিতে নিয়ে আসছো, অথবা সেটা সংস্থাপন ব্যয় করছো, অর্থাৎ ওই যন্ত্রপাতিটা তুমি হচ্ছে ইনস্টলেশন বাবদ খরচ করছো, অর্থাৎ যন্ত্রপাতিতে এনেই তোমার প্রোডাকশন হবে না, সেটাকে তোমাকে ফিট করতে হবে, তাই না? যেখানে তোমার কাজের সাথে ফিট করবে আর কি, সেটার জন্য একটা খরচ হয়। তো সেগুলো সবগুলোকেই ক্রয় মূল্য চিন্তা করতে হবে। ওকে, তাহলে আমরা কি বলছি যে সম্পত্তির যে ক্রয় মূল্য বা অর্জনযোগ্য মূল্য, সেই মূল্য থেকে তুমি যদি ভগ্নাবশেষ মূল্য বাদ দাও, তাহলে অর্জন মূল্য মানে বুঝছি আমরা অর্জন মূল্য বলতে ক্রয় করে আনছি যত টাকা খরচ হচ্ছে টোটাল সেটাকে বোঝাচ্ছি। আর ভগ্নাবশেষ মূল্য মানে বোঝানো হয় যে তোমার একটা সম্পদ ব্যবহার করার পরেও, মনে করো এই 1 লক্ষ টাকার সম্পদটা আমরা 10 বছর ব্যবহার করব। কয় বছর? 10 বছর আমরা ব্যবহার করব, মানে আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। আয়ুষ্কাল মানে হচ্ছে এটা কতদিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো সেটা মেয়াদ। সো 10 বছর পরে কিন্তু ওই যন্ত্রপাতিটা আমরা যে তোমার হচ্ছে আমরা স্ক্র্যাপ হিসেবে কি করতে পারি, বাইরে বিক্রি করতে পারবো। 10 বছর এটা কার্যকারিতা থাকবে, এরপরে এটার কোনো কার্যকারিতা থাকবে না, কিন্তু এটার একটা স্ক্র্যাপ ভ্যালু থাকবে, যেটাকে আমরা বলি ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ যেটাকে স্ক্র্যাপ ভ্যালু বলা হয়। কেমন? অর্থাৎ যেটা তোমার হচ্ছে আর ব্যবহার করা যাবে না, তবে সেটাকে আমরা ভাঙতি হিসাবে তাদেরকে দিয়ে দিতে পারবো, বা স্ক্র্যাপ হিসাবে আমরা বিক্রি করে দিতে পারবো, কেজি দরে বিক্রি করে বা এরকম বলতে পারবো। সো সেটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। মনে করো এই সম্পত্তিটার ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 10,000 টাকা। 10,000, আচ্ছা 10,000 না, এটা ভগ্নাবশেষ মূল্য আমরা কত ধরি? 10,000 টাকায় ধরি, সমস্যা নাই। তাহলে এটা ভগ্নাবশেষ মূল্য আমরা ধরতে পারি, সরি, আচ্ছা আবার একটু লিখে দিচ্ছি। সম্পত্তিটার ক্রয় মূল্য ছিল 1 লক্ষ টাকা এবং এটার বছর ছিল, মানে আমাদের আয়ুষ্কাল যেটা ছিল সেই আয়ুষ্কালটা ছিল হচ্ছে, আয়ুষ্কাল যেটা ছিল সেটা হচ্ছে তোমার 10 বছর ছিল এটার আয়ুষ্কাল, 10 বছর। এবং বলছে এটার ভগ্নাবশেষ যে মূল্য, সেই ভগ্নাবশেষ মূল্য বলছে 10,000 টাকা। 10,000 টাকা ভগ্নাবশেষ মূল্য। তাহলে আমি যদি সেই ক্ষেত্রে অবচয়, বার্ষিক অবচয় বের করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, অবচয়যোগ্য মূল্যকে ভাগ করতে হবে আয়ুষ্কাল দ্বারা। তো আমি এখানে লিখে ফেলি বিষয়টা। এই অবচয়যোগ্য মূল্য মানে আমরা বলেছি যে অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। অর্জন মূল্য কত ছিল এখানে? 1 লক্ষ টাকা, তাহলে আমরা 1 লক্ষ টাকা লিখলাম। এখান থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য বাদ দিব। ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 10,000 টাকা, আমরা বাদ দিলাম। ওকে, এবং সেটাকে আমাদের ভাগ করতে হবে আয়ুষ্কাল দ্বারা। আয়ুষ্কাল মানে সেটা কয় বছর ব্যবহার করা যাবে? 10 বছর। তাহলে আমরা 10 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের আনসার কি দাঁড়াবে? উপর হবে আমাদের 1 লক্ষ থেকে 10,000 গেলে 90,000। সো এই 90,000কে আমাদের ভাগ করতে হবে 10 দ্বারা। 10 দ্বারা যদি আমরা ভাগ করি 90,000কে, তাহলে আমাদের আনসার বের হবে হচ্ছে 10,000কে 90 দ্বারা, সরি 90,000কে 10 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের আনসার বের হবে 9,000 টাকা। অর্থাৎ প্রতি বছরে এই সম্পত্তিটা 9,000 টাকা করে বার্ষিক অবচয় হবে। তোমরা কি বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও তো, বুঝতে পেরেছো কিনা? কিবরিয়া আমাদেরকে বলেছে, স্যার আমি আলিমের অর্থনীতি বিষয়ে আপনার লাইভ ক্লাসগুলো করে অনেক উপকৃত হয়েছি। 23-24 ব্যাচ, দারুল সিদ্দিকিয়া কালিম মাদ্রাসা। ওকে, থ্যাংক ইউ কিবরিয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই যে সালাউদ্দিন আমাদেরকে বলছে 9,000 টাকা হবে। স্যার বুঝেছি। ওকে, দেখো তোমরা এখন এটা বুঝতে পারছো কিনা দেখো, যে এখানে আমাদের 9,000 টাকা হচ্ছে অবচয় বের হয়েছে, বার্ষিক অবচয়। এটা কি পারবো আমরা সবাই? এটা কি পারবো? তোমরা একটু শেয়ার মেনশন করিও। তোমরা ক্লাস করো কিন্তু বন্ধুদেরকে শেয়ার মেনশন করো না, একটা শেয়ার করে দিবা, নিজের ওয়ালে শেয়ার করে দিবা অন্তত পক্ষে। হ্যাঁ, তাহলে আমরা 9,000 টাকা অবচয় পাচ্ছি, বার্ষিক অবচয়। এভাবে আমরা করব। ওকে,
তাহলে এটা গেল। 1 নম্বর সূত্র হচ্ছে বার্ষিক অপচয় বের করার সূত্র। এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, এটা আমাদেরকে প্রতিটা ম্যাথে মোটামুটি লাগবে। চলে আসি পরবর্তীতে। আমরা পরবর্তীতে এখানে তোমাকে বেশ কিছু সূত্র আরো মনে রাখতে হবে, সেই সূত্রগুলোর মধ্যে আসো। এখানে বলছে সরলরৈখিক পদ্ধতিতে অপচয়ের হার ব্যবহার করেও বার্ষিক অপচয় নির্ণয় করা যায়। অর্থাৎ তুমি অপচয় হার যদি দেওয়া থাকে, আমরা তো একটু আগে যেটা করছি সেখানে তোমার আয়ুষ্কাল দেওয়া ছিল আর সম্পত্তির তোমার অর্জন মূল্য আর ভগ্নাংশের মূল্য দেওয়া ছিল, সেই ক্ষেত্রে বার্ষিক অপচয় বের করার সূত্রটা আমরা পড়েছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অপচয় হার যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বার্ষিক অপচয় বের করব। খুবই সিম্পল, বলছে অপচয় হার ব্যবহার করে বার্ষিক অপচয় নির্ণয়ের সূত্র হচ্ছে বার্ষিক অপচয় মানে আমরা লিখব অপচয়যোগ্য মূল্য ইনটু অপচয়ের হার। এটার ক্ষেত্রে একদম সিম্পলি তোমাকে যেটা করে দিবে পরীক্ষার হলে সেটা হচ্ছে তোমাকে বলে দিবে কোন একটা সম্পদের, মনে করো যে অপচয়যোগ্য মূল্য বলে দিল, মনে করো যে কোন একটা সম্পদের অপচয়যোগ্য মূল্য মনে করো বললো 90,000 টাকা, যেটা আমরা একটু আগে করেছি যে কোন একটা সম্পদের অপচয়যোগ্য মূল্য 90,000 টাকা, এবং বললো যে বার্ষিক অপচয় হচ্ছে মানে এই অপচয়ের হারটা হচ্ছে একটা পার্সেন্টেজ তোমাকে দেওয়া থাকবে। বলছে অপচয়ের হার, কি হার বলো, অপচয়ের হার যদি বলা থাকে যে 10%, অর্থাৎ 10% হারে অপচয় ধার্য করতে হয়, তাহলে আমরা সেক্ষেত্রে অপচয়ের পরিমাণটা কেমনে বের করবো। একদম সিম্পল, এই সূত্রের মধ্যে আমরা বসা দিব অপচয়যোগ্য মূল্য হচ্ছে 90,000 টাকা, আমরা লিখলাম অপচয়যোগ্য মূল্য মানে তোমরা কিন্তু বুঝতে হবে অপচয়যোগ্য মূল্য মানে কিন্তু অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়ার পর যেটা সেটা। আচ্ছা লিখলাম, তারপর সেখানে সাথে আমরা গুণ করব 10%, যেহেতু বলছে আমরা এখানে 10% লিখে দিব। তো তোমরা জানো 90,000 টাকার 10% হচ্ছে 9,000 টাকা, তার মানে এখানেও আমাদের 9,000 টাকা কি আসতেছে তোমার হচ্ছে বার্ষিক অপচয় বের হচ্ছে। তার মানে আমরা আনসারটা দুইভাবে পেতে পারি অপচয়, বার্ষিক অপচয়। একটা হচ্ছে তোমার ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকবে, আয়ুষ্কাল দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা প্রথম সূত্র ইউজ করব। আর যদি এরকম অপচয়ের হার দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র ইউজ করব অপচয়যোগ্য মূল্য ইনটু যে অপচয়ের হার সেটা আমরা গুণ করে দেব, তাহলে কিন্তু আনসারটা হয়ে যাবে। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আব্দুল্লাহ আল রিয়াদ বলেছে আপনি অ্যাকাউন্টিং পড়ান যে জানতাম না, না হলে আপনার ক্লাসে দেখতাম। এই যে এখন থেকে দেখবা, নো প্রবলেম। ওকে ফাইন, তাহলে আমরা দুইটা পদ্ধতি মানে দুইভাবে আমরা অপচয় বের করার সিস্টেম আমরা দেখলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অপচয়ের হার নির্ণয় করব। অপচয়ের হার নির্ণয় মানে কি স্যার? এই যে এখানে যে অপচয়ের হারটা যেটা আমাদেরকে পরীক্ষার মধ্যে অনেক সময় দেওয়া থাকে, সেই হারটা আসলে কেমনে বের করতে হয় সেটা আমরা দেখব। আর সেটা হচ্ছে অপচয় হার নির্ণয়ের সূত্রটা হচ্ছে অপচয়ের হার সমান 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তাহলে একদম সিম্পলি আমরা বের করতে পারবো। তা আমাদের যে অঙ্ক আমরা একটু আগে ধরেছিলাম সেই অঙ্কটা আমি আবার একবার বলতেছি, সেই অঙ্কটা আমি আবার একবার তোমাদেরকে বলে দিচ্ছি যে একটা এক্সাম্পল নাও কেমনে আমরা করতেছি। দেখো, মনে করো যে আমরা বললাম যে কোন একটা সম্পদ, মনে করো যে 1 লক্ষ টাকা, সাপোজ, সরি 1 লক্ষ টাকা বলতেছি, হ্যাঁ এক্সাম্পল নিতে পারো, কোনো প্রবলেম না। 1 লক্ষ টাকা কোনো একটা সম্পদ, তো এটার মনে করো যে তোমার হচ্ছে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে, তোমার আয়ুষ্কালও দেওয়া আছে। মনে করো আয়ুষ্কাল দিচ্ছে 10 বছর। ভালো করে শুনবা, জাস্ট এখানে তোমার মেইন ওয়ার্ডটা হচ্ছে তোমাকে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে কিনা, সরি ভগ্নাবশেষ মূল্য বলতেছি, আয়ুষ্কাল দেওয়া আছে কিনা। ভগ্নাবশেষ মূল্য তো থাকবে, এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আয়ুষ্কাল দেওয়া আছে কিনা। যদি তোমার আয়ুষ্কাল দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে তোমার অন্য কি দেওয়া আছে সেটা দেখার দরকারই নেই। তোমাকে যেটা করতে হবে, অপচয়ের হার বের করতে হলে সিম্পলি তোমাকে 100%কে আয়ুষ্কাল দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা মনে করি 1 লক্ষ টাকার একটা যন্ত্রপাতি আছে যেটার আয়ুষ্কাল হচ্ছে 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য মনে করো আমি 10,000 টাকা এখানে লিখে দিলাম। এটা কোনো ফ্যাক্ট না, ভগ্নাবশেষ মূল্য কত আছে বা কত দিয়ে কিনছি সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে বছর দেওয়া আছে কিনা, আয়ুষ্কাল দেওয়া আছে কিনা। তাহলে এই ক্ষেত্রে আমাদের আনসার হবে 100% ডিভাইডেড বাই তোমার হচ্ছে এখানে 10 বছর দেওয়া আছে, আমরা 10 দিয়ে ভাগ করব। 100%কে তুমি যদি 10 দিয়ে ভাগ করো, পার্সেন্টটা পরে দিয়ে লিখে দিবে 100 ডিভাইড বাই 10, তাহলে আনসার হবে কিন্তু 10। তাহলে পার্সেন্টটা পরে দিয়ে লিখে দাও, তাহলে আনসার হচ্ছে 10%। সো আমাদের অপচয়ের হার নির্ণয়ের সূত্র হচ্ছে মানে অপচয়ের হার হচ্ছে এখানে 10% হবে। আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি বুঝতে পেরেছি? আমরা হচ্ছে অপচয় কি করছি যে আমরা অপচয় হার নির্ণয় করছি, জাস্ট 100%কে আমরা 10 দিয়ে ভাগ করছি, আয়ুষ্কাল দিয়ে অলওয়েজ ভাগ করতে হবে। আনসার হচ্ছে 10% আমাদের অপচয় হার বের হয়েছে। আমরা কি পারবো এটা? ওকে, তারপরে দেখো বলছে আয়ুষ্কাল দেওয়া নেই কিন্তু অপচয় দেওয়া আছে। মানে এই যে এখানে অপচয় হার যদি বের করতে চাও তাহলে যে আয়ুষ্কাল যেটা আছে এটা দেওয়া নাই মনে করো,
কিন্তু তোমার অবচয় দেওয়া আছে, মানে 1 বছরের তোমার বার্ষিক অবচয় দেওয়া আছে, যে কোনো একটা বছরের বার্ষিক অবচয় দেওয়া আছে। তাহলে তুমি কিভাবে অবচয়ের হার বের করবা? তাহলে সেই সূত্রটা হচ্ছে অবচয়ের হার সমান, যেটা বার্ষিক অবচয় তোমার দেওয়া থাকবে পরীক্ষায়, বলবে যে এই বছর বার্ষিক অবচয় হয়েছে এত টাকা, তাহলে তুমি ওই বার্ষিক অবচয়কে অবচয়যোগ্য মূল্য দিয়ে ভাগ করবে। অবচয়যোগ্য মূল্য মানে বুঝে গেছে অলরেডি, অবচয়যোগ্য মূল্য মানে হচ্ছে সম্পত্তির অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, সেটাকে আমরা বলি অবচয়যোগ্য মূল্য। তার মানে যদি বার্ষিক অবচয় দেওয়া থাকে, যদি আয়ুষ্কাল দেওয়া না থাকে, তাহলে আমরা পার্সেন্টেজ কেমনে বের করবো? তাহলে সেক্ষেত্রে বার্ষিক অবচয়কে অবচয়যোগ্য মূল্য দ্বারা ভাগ করতে হবে। তোমাদেরকে আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি একদম সিম্পলি আমি বোঝাচ্ছি। মনে করো আমাদেরকে পরীক্ষার মধ্যে দেওয়া আছে কোন একটা বছরের কোন একটা যন্ত্রপাতির, মনে করো 1 বছরের যে অবচয় এর পরিমাণ, মানে বার্ষিক অবচয়ের পরিমাণ, ঠিক আছে? বার্ষিক অবচয় দেওয়া আছে, বার্ষিক অবচয় দেওয়া আছে মনে করো 10,000 টাকা সাপোজ দেওয়া আছে এটা, এবং বলছে ওই সম্পত্তিটার অবচয়যোগ্য মূল্য, কি মূল্য? অবচয়যোগ্য মূল্য। তো অবচয়যোগ্য মূল্য মানে তোমরা জানো ক্রয় মূল্য থেকে, তোমার অর্জন মূল্য থেকে কি বাদ দেওয়া? ভগ্নাংশ মূল্য বাদ দেওয়া। সেই মূল্যটা দেওয়া আছে 90,000 টাকা, সাপোজ 90,000 টাকা দেওয়া আছে। আমাদের বললো সেখান থেকে তোমার হচ্ছে অবচয় হার নির্ণয় করো। কি নির্ণয় করো? অবচয় হার। তাহলে আমি ওই সূত্রের ম্যামটা এখানে বসাচ্ছি, দেখো। তাহলে আমাদের আনসার কি হবে? আনসার হচ্ছে যে অবচয় দেওয়া আছে বার্ষিক অবচয়, সে বার্ষিক অবচয় উপরে দেখাবো। তাহলে বার্ষিক অবচয় হচ্ছে 10,000, এবং সেটাকে ভাগ করতে হবে কত দ্বারা? এবং সেটাকে ভাগ করতে হবে, হ্যাঁ, এবং সেটাকে ভাগ করতে হবে হচ্ছে, ওহো বারবার আমি এই কাজটা করতেছি, আমি আবার লিখে দিচ্ছি, এখানে আনসারটা লিখে দিচ্ছি। তাহলে বার্ষিক অবচয় হচ্ছে কত বলছি? 10,000 টাকা, এবং হচ্ছে অবচয়যোগ্য মূল্য লিখে দিয়েছিলাম 90,000 টাকা, এখানে আমরা 90,000 টাকা লিখলাম, এবং সেখানে আমরা করব ইন্টু 100 দিয়ে আমরা গুনবো, যেহেতু পার্সেন্টেজ বের করতে হবে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10,000কে তুমি যদি 90 দিয়ে ভাগ করো, 10,000কে 90 দিয়ে ভাগ করে দেখো, 100 দিয়ে গুণ করে দেখো কত পার্সেন্ট আসে, আমরা করে দেখি। তাহলে আমাদের আনসার আসবে আই থিঙ্ক 10%। তাহলে 10,000 ভাগ 90, এটাকে ভাগ করতে হবে, 10,000কে ভাগ করো, 10,000 ভাগ 90,000, তাহলে ইন্টু কত হবে? 100। তাহলে আনসার হবে 11.11%, সরি 10% না, 11.11% আসে। ওকে, তো এটা হচ্ছে আমরা কি করছি, যে তোমার হচ্ছে যদি আয়ুষ্কাল দেওয়া না থাকে সেক্ষেত্রে অবচয় হার বের করার সূত্র। ওকে ফাইন, তাহলে আমরা এখন আশা করছি বুঝতে পারছি বিষয়গুলো। আমাদের এখানে আমরা দুইটা জিনিস বের করছি। প্রথমত একটা হচ্ছে অবচয় বার্ষিক অবচয় বের করা, দুইটা ওয়ে বলছি। আবার বলছি অবচয় হার বের করা, দুইটা ওয়ে বলছি। চলে আসি পরবর্তী স্লাইডে, আমরা পরবর্তীতে যাচ্ছি। এরপরে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার নির্ণয়। আবার সেম কোয়েশ্চেন, সেখানে আমরা এইটা হচ্ছে অবচয় হার নির্ণয় ক্ষেত্রে, যেখানে তোমার হচ্ছে কি দেওয়া থাকবে না, তোমার হচ্ছে ওই যেটা কি বলে, তোমার হচ্ছে ভগ্নাংশ যে অবচয়যোগ্য যে মূল্য, সেই মূল্য দেওয়া থাকবে না। সেক্ষেত্রে বার্ষিক অবচয়কে আয়ুষ্কাল দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, যদি তোমার কি দেওয়া না থাকে, অবচয়যোগ্য মূল্য দেওয়া না থাকে। ঠিক আছে, তাহলে এই সূত্র দিয়ে আমরা করব। আচ্ছা চলো আমরা এই যে টপিকটা পড়লাম, এই টপিক থেকে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে এরকম কিছু আমরা প্রশ্ন সলভ করার চেষ্টা করি। প্রথমত আচ্ছা এর মধ্যে আরেকটু বলে ফেলি, আমাদের কিন্তু যে ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচটা শুরু হয়েছে, এই ব্যাচে কিন্তু আমাদের 15 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তোমরা যারা অলরেডি আমাদের সাথে ভর্তি হয়ে আছে তাদেরকে তো স্বাগতম, আর যারা ভর্তি হওয়া দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের 15 তারিখ থেকে মূল ক্লাস শুরু হবে। এর আগে আমরা তোমাদেরকে কুরিয়ার মাধ্যমে যে ক্লাস ম্যাটেরিয়াল আছে, অর্থাৎ যে কনসেপ্ট বুকগুলো আছে, সেগুলো আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো যারা ভর্তি হয়েছে তোমরা তো আছো, আর যারা ভর্তি হওয়া দ্রুত তারা ভর্তি হয়ে যায়। এবং তোমাদের জন্য ডিসকাউন্টটা কিন্তু আজকেও আছে, সেটা হচ্ছে তোমরা হচ্ছে 50% ডিসকাউন্ট, অর্থাৎ 5,000 টাকার কোর্স তোমরা 2,500 টাকা এই কোর্সে এখনো পর্যন্ত ভর্তি হতে পারবে। ঠিক আছে, কিছু বলবা? আচ্ছা আমরা চলে আসি এরপরে, যে এখানে কয়েকটা শর্টকাট দেখি, এগুলো আসলে তোমাদের ম্যাথ করার ক্ষেত্রে হেল্প করবে আর কি। যেমন এখানে বলছে যে অবচয়যোগ্য মূল্য, যদি আমি তোমাদেরকে বলে ফেলছি এই কথাগুলো জাস্ট একবার বলে দিচ্ছি যাতে রিমাইন্ড হয় আর কি, বা তুমি অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করো। আজকে যে আমরা ম্যাথগুলো করবো সেগুলো তোমাকে হেল্প করবে এই জিনিসগুলো। অবচয়যোগ্য মূল্য কি বলছে, যে অবচয়যোগ্য মূল্য, হ্যাঁ অবচয়যোগ্য মূল্য বের করার সূত্র আমরা অলরেডি বলে ফেলেছি, ক্রয় মূল্য বা অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। এখানে আরো কয়েকটা সূত্র আমরা দাঁড় করাতে পারি। যেমন আমি যদি এই সূত্রকে একটু উলট পালট করে দিই, এই ক্রয় মূল্য যদি সামনে নিয়ে আসি, এই ক্রয় মূল্য যদি সামনে নিয়ে আসি, তাহলে আমাদের আনসার হয় ক্রয় মূল্য সমান
অবচয়যোগ্য মূল্য প্লাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে একদম সিম্পল কথা হচ্ছে, কোন দ্রব্যের যদি আমি বলি ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত, তাহলে তুমি অবচয়যোগ্য মূল্য যেটা আছে সেটার সাথে ভগ্নাবশেষ মূল্য যোগ করে দিবা। কারণ তুমি জানো এই অবচয়যোগ্য মূল্য বের করতে হলে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করতে হইতো। তাহলে এখানে অবচয়যোগ্য মূল্যের সাথে তুমি যদি ভগ্নাবশেষ মূল্য যোগ করে দাও, ক্রয় মূল্যটা বের করতে পারবা। আবার চলে আসি, আমরা ভগ্নাবশেষ মূল্য যদি বের করতে চাই, তাহলে এইটাকে সামনে নিয়ে আসলে, এটাকে যদি পরে নিয়ে যাও, তাহলে দেখা যাবে আমাদের আনসার হবে ওই ক্রয় মূল্য থেকে এটা বিয়োগ করতে হবে, অর্থাৎ ক্রয় মূল্য মাইনাস অবচয়যোগ্য মূল্য, এটা আনসার বের হবে ভগ্নাবশেষ মূল্য। একদম সিম্পল কথা, আমি যদি বলি কোন দ্রব্যের ভগ্নাবশেষ মূল্য কত, তাহলে তুমি যেটা করবা ক্রয় মূল্য থেকে অবচয়যোগ্য মূল্য যেটা আছে সেটা তুমি বিয়োগ দিয়ে দিবা, তাহলে তোমার ভগ্নাবশেষ মূল্য বের হয়ে যাবে। আচ্ছা, এরপর চলে আসি, এটা পুস্তক মূল্য বা বহি মূল্য বের করার সূত্র। পুস্তক মূল্য মানে বোঝায় যে কোন একটা সম্পদের বা কোন একটা স্থায়ী সম্পদের যে অবচয়যোগ্য মূল্য আছে, সে অবচয়যোগ্য মূল্য থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দিলে যা পাওয়া যায় সেটাকে আমরা বলি পুস্তক মূল্য। তার মানে সম্পত্তির যে ক্রয় মূল্য সেখান থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটাকে আমরা সম্পত্তির বহি মূল্য মানে বইয়ের মূল্য মানে বর্তমান মূল্য আর কি, অথবা পুস্তক মূল্য আমরা বলে থাকি। তো এই ক্ষেত্রে আমাদের এখানে হবে, যেটাকে যদি একটু আমরা উলটপালট করে দেখাই, তাহলে এটা আমরা যদি পুঞ্জীবিত অবচয় বের করতে চাই তাহলে ক্রয় মূল্য থেকে এটা বাদ দিতে হবে। তাহলে পুঞ্জীবিত অবচয় বের করতে হলে ক্রয় মূল্য থেকে বহি মূল্য বাদ দিবা, তাহলে পুঞ্জীবিত অবচয় বের হয়ে যাবে। এগুলো তোমরা ফ্রি টাইমে এই ক্লাসটা আবার একবার, এই যে সরকার বলতেছে এই সূত্রগুলো একবার ভালো করে মন দিয়ে দেখবা, ঠিক আছে? এরপর আমি যদি বলি যে ক্রয় মূল্য বের করতে চাই, এটা বের করতে চাই, তাহলে তোমাকে এটা থেকে কি করতে হবে, এটা বাদ দিতে হবে। অর্থাৎ তোমার হচ্ছে বইয়ের যে মূল্য, বই মূল্য, সেই বহি মূল্য থেকে তোমার পুঞ্জীবিত, সরি, এটা যোগ করতে হবে। যেটা আমরা ক্রয় মূল্য বের করতে চাচ্ছি, এটা এখানে মাইনাস ছিল, ওর পেশে আসলে সেটা প্লাস হয়ে যাবে, তো যোগ করতে হবে। কেমন? আচ্ছা, এরপর আমরা চলে আসি, সেটা হচ্ছে পরবর্তী দেখে আরেকটা শর্টকাট, সেটা হচ্ছে স্থায়ী সম্পত্তি বহিমূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষায়, অ্যাডমিশন টেস্টে যে কোনো একটা সম্পত্তি বিক্রি করে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, এরকম প্রশ্ন অনেক বেশি আসে। তোমরা একটু পরে দেখতে পাবা কেমন প্রশ্ন আসছে, কয়টা প্রশ্ন আসছে আমি তোমাদেরকে দেখাবো। তো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে কোন একটা স্থায়ী সম্পদ বিক্রি করে, সেটার জন্য এই যেখানে কয়েকটা আমি সূত্র লিখছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। চলে আসি আমরা প্রথমত যেটা আসছে সেটা হচ্ছে যে বিক্রয়জনিত যদি লাভ বের করতে চাও, মানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, তাহলে লাভ তখনই হয় যখন বিক্রয় মূল্যটা বড় হবে বহিমূল্যের তুলনায়। তো বিক্রয় মূল্যটা কোথায় পাবো স্যার? বিক্রয় মূল্যটা পরীক্ষায় দেওয়া থাকবে যে পণ্যটা কতটা বিক্রি করছে। আর এই বহিমূল্যটা আমাদের আসলে বের করতে হয় বেশিরভাগ সময়, ম্যাথে সরাসরি দেওয়া থাকে না। বহিমূল্য বের করার সূত্র তোমাদেরকে অলরেডি আমি বলে ফেলছি। বহিমূল্য বের করার সূত্র কি? বহিমূল্য বের করার সূত্র হচ্ছে আমাদের যে সম্পত্তির যে ক্রয় মূল্য ছিল, সেই ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অবস্থায় বাদ দিলে সম্পত্তির বহিমূল্য পাওয়া যায়। ওকে, আর এটাকে তুমি যদি একটু উলটপালট করে লিখো, তাহলে সূত্র আরো দুটো পাবা। মানে এখানে তুমি যদি বিক্রয় মূল্য বের করতে চাও, এই বিক্রয় মূল্য বের করতে গেলে তোমার এই বিক্রয়জনিত লাভের সাথে বহিমূল্য কি করতে হবে? যোগ করতে হবে, মানে লাভের সাথে বহিমূল্য যোগ করবা। আর তুমি যদি এই বহিমূল্য বের করতে চাও, তাহলে তুমি এটা থেকে তোমাকে সেটা বিয়োগ দিতে হবে। তাহলে বিক্রয়যোগ্য মূল্য, এই বিক্রয়যোগ্য মূল্য মাইনাস কি করতে হবে? লাভ বিয়োগ দিতে হবে। আচ্ছা, আবার দেখো বিক্রয়জনিত ক্ষতি মানে কি? ক্ষতি মানে হচ্ছে তোমার যেখানে বিক্রয় মূল্যটা ছোট হবে বহিমূল্যের তুলনায়, অর্থাৎ তুমি কোন একটা পণ্যের বর্তমান মূল্য যদি ছোট হয় বিক্রয় মূল্যের তুলনায়, তাহলে সেখানে লাভ হয়। আর যদি বর্তমান মূল্য যদি বড় হয় বিক্রয় মূল্যের তুলনায়, তাহলে সেখানে কি হবে? ক্ষতি হবে। ওকে, সো আমরা এখানে ক্ষতির এই মানে এই সূত্রটাকে আরেকটু উল্টাপাল্ট করে এখানে আবার লিখছি, এগুলো একটু দেখে নেবে তোমরা। আমরা মূল ম্যাথে চলে যাচ্ছি, আর তোমাদের সময় নষ্ট না করে আমরা মূল ম্যাথ করব। এখনই তোমরা বুঝতে পারবা কিভাবে পরীক্ষার প্রশ্নগুলো আসে। প্রথম অঙ্ক দেখো, প্রথম অঙ্কের মধ্যে বলছে যে একটি সম্পত্তির ক্রয় মূল্য, তার মানে কিনে আনছে সম্পত্তিটা, সেই সম্পত্তি কিনে এনেছে 85,000 টাকায়, আনুমানিক আয়ুষ্কাল বলছে 12 বছর, তার মানে এটার আয়ুষ্কাল 12 বছর, মানে 12 বছরে ব্যবহার করা যাবে। আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য, মানে এটা আয়ুষ্কালের পরে 1000 টাকা দিয়ে স্ক্র্যাপ ভ্যালু হিসাবে এটা বিক্রি করা যাবে। বলছে সরলরৈখিক পদ্ধতিতে সম্পত্তির বার্ষিক অবচয় কত হবে, মানে এটার বার্ষিক অবচয় বের করতে হবে। আমরা কিন্তু বার্ষিক অবচয় বের করার দুইটা সূত্র পড়েছিলাম, একটা হচ্ছে আয়ুষ্কাল দেওয়া থাকলে, আর একটা আয়ুষ্কাল দেওয়া না থাকলে, এবং যেখানে মানে তোমাকে বার্ষিক অবচয় বের করতে হবে আর কি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বার্ষিক অবচয়, সরি আয়ুষ্কাল দেওয়া থাকলে, সেই সূত্রটা এরকম ছিল, আমরা পড়েছি যে বার্ষিক অবচয়, তা আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছি বার্ষিক
অবচয় সমান আমরা পড়েছি উপরে হবে সম্পত্তির যে কি বলবো অবচয়যোগ্য মূল্য, তাই না? অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই আমাদের যে আয়ুষ্কাল থাকবে সে আয়ুষ্কাল দ্বারা আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে দেখো আমাদের অঙ্কের মধ্যে কিন্তু অবচয়যোগ্য মূল্য সরাসরি দেওয়া নাই, কিন্তু আমাদেরকে অবচয়যোগ্য মূল্য বের করার সূত্র জানা আছে। অবচয়যোগ্য মূল্য হয় সম্পত্তির যে ক্রয় মূল্য বা অর্জন মূল্য সেখান থেকে আমাদেরকে তোমার হচ্ছে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয়, তাই না? তো এখানে সম্পত্তির ক্রয় মূল্য আমাদেরকে দেওয়া আছে 85,000, লিখলাম 85,000, এবং কি বলছে যে এই সম্পত্তিটা ব্যবহার করার পরে আমাদের আনুমানিক যে ভগ্নাবশেষ মূল্য সেটা দেওয়া আছে 1,000, তার মানে এখান থেকে আমরা 1,000 বিয়োগ দিলাম, ওকে ফাইন। তারপর আমাদের কি করতে হবে, আয়ুষ্কাল দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আয়ুষ্কাল কত বছর ছিল, 12 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের আনসার হবে উপরে হচ্ছে 85 থেকে 1 গেলে হবে 84, তার মানে 84,000 উপরে হবে এবং 12 দিয়ে ভাগ করব, তাই না? তাহলে আমাদের আনসার আমরা জানি 7 12 কত 84 হয়, তাহলে আনসার হবে এখানে 7,000 টাকা হচ্ছে আমাদের প্রতি বছরে অবচয় বের হবে। 7 12 84, তো শূন্যগুলো এখানে বসায় দাও, তাহলে আনসার হচ্ছে 7,000 টাকা প্রতি বছর এখানে অবচয় হবে। তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। পারভেজ স্যার আমাদের সাথে রয়েছে, চমৎকার ক্লাস বলছে, ধন্যবাদ স্যার। সালাউদ্দিন আছে, স্যার বিরতি দিবেন না? ইনশাল্লাহ দিব। আমরা তো এটা সরলরৈখি পদ্ধতিটা করবো, ঠিক আছে? তো এটা তো বেশিক্ষণ সময় লাগবে না আশা করি, ওকে? আমরা এখনই আস্তে আস্তে খুব দ্রুত করতে পারবো ইনশাল্লাহ। প্রথম দিকে আমি আস্তে আস্তে স্লোলি করাচ্ছি, পরে দিয়ে দ্রুত করাবো যাতে তোমরা খুব কম সময়ের মধ্যে আনসার করতে পারো। এটা তোমরা বুঝছো কিনা একটু লিখো, যারা যারা বুঝছো ডান লিখবো কমেন্ট বক্সে দ্রুত। যারা যারা বুঝতে পারছো কমেন্ট বক্সে ডান লিখো, যারা যারা এই ম্যাথটা বুঝতে পারছো কমেন্ট বক্সে ডান লিখো। না বুঝলে আমি আবার বলছি, এখানে সম্পত্তি ক্রয় মূল্য দেওয়া আছে এবং হচ্ছে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে, তাই আমরা ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে অবচয়যোগ্য মূল্য পাওয়া যায়, ওকে ফাইন। আর আয়ুষ্কাল তো দেওয়া আছে, আয়ুষ্কাল দিয়ে ভাগ করে দিলাম, আনসার বের হয়ে গেছে 7,000 টাকা বার্ষিক অবচয়। ডান লিখবা সবাই কমেন্ট বক্সে বুঝলে। সবাই একটু কমেন্ট বক্সে ডান লিখো বুঝে থাকলে। উম্মে হাফিজা বলছে ডান, সুমিত্রা বড়ুয়া বলছে ডান, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। বাকির একটু জানাও বুঝতে পারছো কিনা, দেখতে পারছো কিনা, ওকে। তাসনিম বলেছে ডান, ওকে বুঝতে পেরেছে সবাই। আচ্ছা, যদি বুঝে থাকো আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি, চলো পরবর্তী ম্যাথটা আমরা সলভ করার চেষ্টা করি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তী ম্যাথটা দেখো, এটা তোমাদের জন্য প্রশ্ন, এখানে আমি অপশন সহ দিয়ে দিয়েছি, দেখো এটা আমরা বুঝতে পারি কিনা। এই প্রশ্নের মধ্যে বলছে কয়েক বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স 5 লক্ষ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে। কয়েক বছর পূর্বে বলছে, কয়েক বছর পূর্বে 5 লক্ষ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম কি করেছে, ক্রয় করেছে, ওকে। যার ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে, ধরা হলো 50,000 টাকা ভগ্নাবশেষ মূল্য, এবং বার্ষিক অবচয়ের হারও দেওয়া আছে। বার্ষিক অবচয়ের হার হচ্ছে 10%। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। আজ পর্যন্ত পুঞ্জীবিত অবচয় হয়ে আছে 2,25,000 টাকা পুঞ্জীবিত অবচয়, মানে যে অবচয়টা অলরেডি হয়ে বিগত বছরে যে অবচয় হয়েছে টোটাল অবচয় সেটাকে পুঞ্জীবিত অবচয় বলে, সেটা 2,25,000 টাকা হয়েছে। আজ এটি 2,50,000 টাকা বিক্রি করা হলো, তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তাহলে বিষয়টা তোমাদের বুঝতে হবে। এখানে তোমাকে দেখতে হবে যে বহিমূল্যটা তোমাকে বের করতে হবে। এই যে ইয়াটা তোমার হচ্ছে কি বর্তমানে মূল্য, যা পুস্তক মূল্য বা যে বহিমূল্য, সে বহিমূল্য তোমাকে কি করতে হবে, এই বইয়ের বা এই সম্পত্তির বহিমূল্য তোমাকে কি করতে হবে, বের করতে হবে। সো বহিমূল্য বের করার জন্য আমরা কিন্তু সূত্র জানি। বহিমূল্য বের করার জন্য কি করতে হয়, আমাদের যে সম্পত্তি থাকে সেই সম্পত্তির যে অর্জন মূল্য সেখান থেকে তোমাকে কি বাদ দিতে হবে, পুঞ্জীবিত অবচয়টা কি হবে, বাদ দিতে হবে। কেমন? তাহলে এখানে আমাদের সম্পত্তির অর্জন মূল্য যেটা আছে বা অবচয়যোগ্য মূল্য যেটা আছে সেটা আমরা একটু বের করে ফেলি। অবচয়যোগ্য মূল্য হচ্ছে সম্পত্তি 5 লক্ষ টাকা দিয়ে কিনছি এবং ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 50,000 টাকা। তার মানে এখানে অবচয়যোগ্য মূল্য কত? অবচয়যোগ্য মূল্য হচ্ছে 5 লক্ষ থেকে 50,000 টাকা বাদ দাও। আবার বলছি, আমি ডিটেলসে না বলে শর্টকাটে বলতেছি, তোমার 5 লক্ষ টাকা দিয়ে সম্পত্তিটা ক্রয় করছি, যার ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 50,000 টাকা। তাহলে আমি যদি বলি এটার অবচয়যোগ্য মূল্য কত, তাহলে আনসার হচ্ছে এই 50,000, 5 লক্ষ থেকে 50,000 বাদ দাও, তাহলে আনসার হচ্ছে 4,50,000। এই 4,50,000কে কি বলছি, 4,50,000 নাম হচ্ছে অবচয়যোগ্য মূল্য। আমি সূত্রটা আগে লিখি, তাহলে এটা পরে লিখি।
তাহলে এটাকে আমরা লিখবো অবচয়যোগ্য মূল্য, এটাকে আমরা লিখবো অবচয়যোগ্য মূল্য মাইনাস আমাদেরকে পুঞ্জীবিত অবচয় কি দিতে হবে, বাদ দিতে হবে। যে এটা আমাদের এখানে দেওয়া আছে, এই যে পুঞ্জীবিত অবচয়, যে পুঞ্জীবিত অবচয় সেটা কিন্তু হবে অবচয় বাদ দিতে হবে, এটা কিন্তু বিয়োগ। আচ্ছা, তাহলে এই অবচয়যোগ্য মূল্য কেমনে বের করতে বলতেছি, যেটা মূল্য দেওয়া আছে সেখান থেকে ভগ্নাংশের মূল্য বাদ দাও। তাহলে এই 5 লক্ষ থেকে এটা যদি বাদ দাও আনসার হবে 4,50,000। ওকে ফাইন, 4,50,000 লিখলাম, এবং সেখান থেকে আমাদের পুঞ্জীবিত অবচয় বাদ দিতে হবে। অলরেডি বলে ফেলছে যে আজ পর্যন্ত পুঞ্জীবিত অবচয় 2,25,000 টাকা। তাহলে এখান থেকে 2,25,000 আমরা বাদ দিচ্ছি। তাহলে আমাদের আনসারটা কি দাঁড়াচ্ছে, 4,50,000 থেকে 2,25,000 বাদ দাও। তাহলে আমরা জানি যে এটা 22 দুগুণ 44, হ্যাঁ আনসার হবে 2 লক্ষ, এখান থেকে এটা বাদ দাও, তাহলে আনসার হবে 0 0 0, তারপর এটা হচ্ছে 5 থেকে 5 গেলে 5, 5 থেকে যদি 2 যায়, 5 থেকে অলরেডি 1 নিয়ে ফেলছো, তার মানে 4 4 থেকে 2 গেলে হবে 2, তার মানে যেটা আছে সেটাই, তার মানে 2,25,000 টাকা আমাদের হচ্ছে ওই সম্পত্তিটার বহিমূল্য বের হইছে 2,25,000 টাকা। তো বলছে যে সম্পত্তিটা আজ যদি বিক্রি করে 2,50,000 টাকা দিয়ে কি করছে, সম্পত্তিটা বিক্রি করছে, তাহলে সেক্ষেত্রে লাভ হইছে নাকি ক্ষতি হইছে, আমাদেরকে সেটা জিজ্ঞেস করছে। তাহলে আনসার কি হবে, আমাদের যদি এই সম্পত্তিটার এটা বহিমূল্য বের হয়েছে 2,25,000 টাকা, কিন্তু এটা বিক্রি করছি 2,50,000 টাকা, তার লাভ হয়ে আছে নাকি ক্ষতি হয়ে আছে, আনসার কি হবে, এখানে আমাদের বিক্রয় মূল্য যেহেতু বেশি, আমাদের ক্রয় মূল্য যেহেতু কি হয়ে আছে, কম হয়ে আছে, তার মানে আনসার হচ্ছে এইখানে এই বিক্রয় মূল্য থেকে এই মূল্যটা বাদ দাও। তাহলে বিক্রয় মূল্য থেকে 2,50,000 থেকে যদি 2,25,000 বাদ দাও, আনসার হবে লাভ হয়ে আছে। সো লাভের পরিমাণ কত হবে আনসার, এটা আনসার কত হবে একটু বলো দেখি তোমরা, আনসার কত হবে এটার, স্যার অ্যাকাউন্টিংয়ে আমরা মেইন বইটা পড়ে ভালো করে নাকি এক্সট্রা কোনো বুক পড়তে হবে আমাদের, তুমি যদি আমাদের ব্যাচে ভর্তি হও, তার আমাদের ব্যাচে ভর্তি হয়ে আছে তাই না, তো আমরা হচ্ছে লেকচার শিট তোমাদেরকে দিব, সেগুলো পড়বা। এরপরে তোমার যদি কোনো প্র্যাকটিসের জন্য কোনো বই পড়তে ইচ্ছে করে তাহলে তুমি বই পড়তে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে যেহেতু আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 2,50,000 টাকা, কিন্তু বহিমূল্য বের হয়েছে 2,25,000 টাকা, তার মানে এখানে আমাদের বিক্রয় মূল্য যেহেতু বেশি, তো লাভ হবে, এখানে লাভের পরিমাণ হচ্ছে 25,000 টাকা। ওকে, তাহলে আনসার হবে লাভের পরিমাণ কি হবে, 25,000 টাকা। ওকে, তাহলে চলে আসি আমরা এর পরবর্তী ম্যাথে। সো পরবর্তী ম্যাথে এটা ক্ষতি কেন দেখা যাচ্ছে, এটা লাভ হবে, কেমন লাভ হবে 25,000 টাকা। পরবর্তী ম্যাথে আসো, পরবর্তী ম্যাথে বলছে যে অবচয়ের কোন পদ্ধতি প্রথম বছরের অবচয়ের সবচেয়ে কম দেখাবে, মানে অবচয়ের কোন পদ্ধতি আমি যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে অবচয়টা সবচেয়ে কম দেখাবে, অবচয়ের কোন পদ্ধতি ব্যবহার করলে আমাদের অবচয়ের পরিমাণটা সবচেয়ে কি দেখাবে, কম দেখাবে। আনসার হচ্ছে মাথায় রাখবা এখানে যেগুলো আছে সরলরৈখিক পদ্ধতিতে প্রথম বছর অবচয় বেশি দেখানো হয়, ক্রমহ্রাসমান এটাও সরলরৈখির মধ্যে সবচেয়ে কম দেখানো হয় অবচয়ের পরিমাণটা, সরলরৈখির মধ্যে সবচেয়ে কম দেখানো হয়, ক্রমহ্রাসমানের মধ্যে সবচেয়ে বেশি দেখানো হয়, তারপর হচ্ছে বর্ষের সংখ্যা এগুলোতে বেশি দেখানো হয়, উৎপাদন একক এগুলোতে বেশি দেখানো হয়। এখানে যত প্রথম বছরের দিকে উৎপাদন একটু বেশি হয়, সেজন্য প্রথম দিকে বেশি হয় অবচয়টা। বা সরলরৈখিক ক্ষেত্রে প্রতি বছর অবচয় সমান হয়, এবং বলা হয় যে প্রথম বছর অবচয়টা অন্যান্য পদ্ধতির তুলনায় এই বছরে কি হয়ে থাকে, কম হয়ে থাকে। তাহলে আনসার হবে কি, আনসার হচ্ছে সরলরৈখিক পদ্ধতি হবে। তাহলে এটার আনসার হবে সরলরৈখিক পদ্ধতি। চলে আসি আরেকটা ম্যাথ করবো আমরা পরবর্তীতে। দেখো এটা কিন্তু এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18-19 সেশনে, তো আমরা এই ম্যাথটা একটু করার চেষ্টা করি। এই ম্যাথের মধ্যে আমাদের বলছে 3 নাম্বার, আমাদের বলছে 3 নাম্বার ম্যাথটা 4 বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স, 4 বছর পূর্বে বলছে কেমন, ঝিলমিল ট্রেডার্স 5 লক্ষ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করেছে। 5 লক্ষ টাকা ব্যয় কি করেছে, একটি অফিস, আচ্ছা আমি অপশনগুলো একটু দেখাই দিই তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, কি বলছে, 4 বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স 5 লক্ষ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, 10 বছর আয়ুষ্কাল হবে, এটার আয়ুষ্কাল 10 বছর, আয়ুষ্কালে আয়ুশেষে জীবনের সমাপ্ত বছরে আনুমানিক ভগ্নাবশেষ মূল্য দাঁড়িয়েছে 50,000 টাকা, তার মানে আবার ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা দিচ্ছে। বলছে ওই সরঞ্জামটির ক্ষেত্রে সরলরৈখিক পদ্ধতি অবচয় পদ্ধতি ব্যবহার করা হয়, তার মানে প্রতি বছর অবচয় সমান থাকার সরলরৈখিক পদ্ধতি ব্যবহার করা হয়। বর্তমানে
এই সরঞ্জামটি 2,50,000 টাকা বিক্রি করা হলে তবে এই রূপ বিক্রয়ে কত টাকা লাভ ক্ষতি হবে। তার মানে আবার সেম কোয়েশ্চেন যে 2,50,000 টাকা আমি বিক্রি করবো তাহলে এখানে লাভ হবে নাকি ক্ষতি হবে। তোমরা এটা করো দেখি, সেম কোয়েশ্চেন, জাস্ট একই কোয়েশ্চেন তোমাকে এখন করতে হবে, চিন্তা করতে হবে। প্রথমত সম্পত্তিটার বহিমূল্য বের করতে হবে, আর বহিমূল্য বের করার জন্য একদম ইজি ওয়ে কি, এখানে যদি একটা বিষয় আছে সেটা হচ্ছে আচ্ছা আমরা ওভাবে করি, সেটা হচ্ছে এই সম্পত্তিটা এখানে আমরা বার্ষিক অবচয় বের করব। যেহেতু আমাদের এখানে পুঞ্জীবিত অবচয় নাই, পুঞ্জীবিত অবচয় কিন্তু আগের অঙ্কে ছিল, কিন্তু এই অঙ্কে পুঞ্জীবিত অবচয় নাই, তাহলে আমাদেরকে এখানে প্রথমে বার্ষিক অবচয় বের করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে বার্ষিক অবচয় বের করি, বার্ষিক অবচয় মানে 1 বছর অবচয় আর কি। তো বার্ষিক অবচয়ের আমরা সূত্র জানি, উপরে হবে হচ্ছে আমাদের অবচয়যোগ্য মূল্য, নিচে হচ্ছে আয়ুষ্কাল দিয়ে ভাগ করতে হবে। তাহলে অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে একটু দেখো, আমরা যদি বলি অবচয়যোগ্য মূল্য কি, অবচয়যোগ্য মূল্য মানে হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য কি দিতে হবে, বাদ দিতে হবে। এখানে সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য বলছে 50,000 টাকা, তাহলে আমাদের ইয়া হচ্ছে 5 লক্ষ টাকা, এবং সেখান থেকে আমাদের বাদ দিতে হবে 50,000 টাকা। ওকে ফাইন, এবং আয়ুষ্কাল দিয়ে ভাগ করতে হবে। আয়ুষ্কাল বলছে 10 বছর, আমরা 10 দিয়ে ভাগ করব। ওকে, তাহলে আমাদের বের হবে যে 1 বছর অবচয় বের হবে আমাদের 5 লক্ষ থেকে 50,000 বাদ দাও, আনসার হবে 4,50,000 টাকা। ওকে, এটাকে ভাগ করতে হবে আমাদের কত, 10 দিয়ে। তাহলে 10 দিয়ে ভাগ করবো, 4,50,000কে 10 দিয়ে ভাগ করলে আনসার হবে, আনসার হচ্ছে 45,000 টাকা। আই থিঙ্ক 45,000 টাকা হবে, একটা শূন্য কমে যাবে আর কি, কেমন। সো 45,000 টাকা হচ্ছে আমাদের বার্ষিক অবচয় বের হয়েছে। তো এখানে বলছে 4 বছর পূর্বে কিনছে সম্পত্তিটা, তো 4 বছর পূর্বে যদি কিনে তাহলে আমরা যদি বলি পুঞ্জীবিত অবচয় কত, ঠিক আছে, 4 বছর পরে যদি কিনে তাহলে আমরা যদি বলি পুঞ্জীবিত অবচয় কত, তাহলে পুঞ্জীবিত যদি আমরা অবচয় বলি তাহলে আমাদের আনসার বের হবে, পুঞ্জীবিত অবচয় আনসার বের হবে হচ্ছে 45,000 ইন্টু 4, যেহেতু 4 বছর ব্যবহার করছি, তাহলে 45,000 ইন্টু 4 যদি করে 90, 9 দুগুণ 18, 1,80,000 টাকা হচ্ছে আমাদের এই সম্পত্তিটার কি হবে, পুঞ্জীবিত অবচয় বের হয়েছে। আচ্ছা, তো পুঞ্জীবিত অবচয় যদি বের হয় মানে এটা 4 বছরের টোটাল অবচয় হয়েছে আর কি, 1 বছরে 45,000 টাকা আমরা বের করছি, আর 4 বছর যেহেতু আগে কিনছি তার মানে 4 বছরে 1,80,000 টাকা এটার পুঞ্জীবিত অবচয় হয়ে আছে। এখন আমি যদি বলি তাহলে বহিমূল্য কত, তাহলে এখন আমি এখানে করতেছি উপরে বহিমূল্যটা আমরা বের করব। তাহলে চলো আমরা বহিমূল্য বের করি। সো বহিমূল্য বের করতে হলে আমাদেরকে সম্পত্তির যে মূল্য আছে সেখান থেকে আমাদের করতে হবে এই যে কি বাদ দিতে হবে, আমাদের পুঞ্জীবিত অবচয়টা বাদ দিতে হবে। তাহলে আমরা বাদ দিচ্ছি, তাহলে আমরা লিখতে পারি বহিমূল্য। সো বহিমূল্য সমান আমরা বলতে পারি বহিমূল্য সমান আমরা বলতে পারি সম্পত্তির যে অর্জন মূল্য আমাদের হয়েছে সেই অর্জন মূল্য থেকে কি বাদ দিতে হবে, সম্পত্তির অর্জন মূল্য, বা বলতে পারো যে সম্পত্তির হচ্ছে যেটা কি বলা যায় অবচয়যোগ্য মূল্য, ঠিক আছে, অবচয়যোগ্য মূল্য মাইনাস সম্পত্তির যেটা হচ্ছে আমাদের পুঞ্জীবিত অবচয় বের হয়ে আছে। তাহলে আমাদের অবচয়যোগ্য মূল্য হচ্ছে এইটা থেকে এটা বাদ দিয়ে দাও আগে, তাহলে 5 লক্ষ থেকে 4,50,000 টাকা বাদ দিলাম, 4,50,000 টাকা, এটা হচ্ছে আমাদের অবচয়যোগ্য মূল্য। সেখান থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দাও, পুঞ্জীবিত অবচয় কত ছিল, 1,80,000 টাকা বাদ দিব আমরা, তাহলে 1,80,000 টাকা আমরা বাদ দিচ্ছি। তাহলে আমাদের আনসার দাঁড়াবে হচ্ছে, বাদ দাও 0 0 0, তারপর হচ্ছে এটা হ্যাঁ এটাও 0 হবে, 5 থেকে যদি 8 বাদ দাও তাহলে এখানে 16 থেকে 8 গেলে হচ্ছে 8 দুগুণ 16, এটা হবে 7, তারপর হচ্ছে এখানে 4 থেকে 1 গেলে 3 থেকে 1 গেলে হবে 2, তার মানে 2,70,000 টাকা হবে। তো এখানে বলছে 2,70,000 টাকা, এটার হচ্ছে কি মূল্য বের হয়েছে, আমাদের সম্পত্তিটার বহিমূল্য বের হয়েছে। তাহলে বহিমূল্য যদি 2,70,000 টাকা বের হয় তাহলে সরঞ্জামটা 2,50,000 টাকা দিয়ে আমরা বিক্রি করছি, তাহলে এখানে বহিমূল্য কিন্তু বেশি ছিল কিন্তু আমরা বিক্রি করছি কম মূল্য দিয়ে 2,50,000, তাহলে এখানে লাভ হবে না ক্ষতি হবে, এখানে আমাদের ক্ষতি হবে। তাহলে ক্ষতির পরিমাণ কত টাকা হবে, এখানে কি ভুল হয়েছে আমাদের কোনো জায়গায়, আচ্ছা এখানে মনে হয় আমরা একটু ভুল করছি, অবচয়যোগ্য মূল্য না হয় মনে হয় ক্রয় মূল্য হবে, দাঁড়াও 1 মিনিট। তাহলে 5 লক্ষ থেকে এটা বাদ দাও, 5 লক্ষ থেকে বাদ দিলে আনসার হবে আমরা আবার একটু লিখতেছি
বহিমূল্য থেকে শুরু করতেছি আমি, দেখো বহিমূল্য। সো বহিমূল্য হচ্ছে আমাদের যে সম্পত্তির অর্জন মূল্য আছে, এটা একটু কারেকশন করে নিবা। সম্পত্তির অর্জন মূল্য যেটা আছে, অর্জন মূল্য সম্পত্তির মাইনাস পুঞ্জীবিত অবচয়। তাহলে আমরা এখানে লিখতে পারি অর্জন মূল্য হচ্ছে 5 লক্ষ এবং হচ্ছে পুঞ্জীবিত অবচয় বের হয়েছে আমাদের কত বের হয়েছিল, 1,80,000 নাকি 1,80,000। তাহলে আমাদের আনসার কত দাঁড়াচ্ছে, এটা থেকে বাদ দাও, এটা থেকে বাদ দিলে আনসার হবে হচ্ছে 1,80,000 বাদ দিলে কত থাকে, 3,20,000 টাকা। তাহলে আমরা বলতে পারি যেহেতু 3,20,000 টাকা বহিমূল্য, কিন্তু সম্পত্তিটা বিক্রি করছি কত টাকা, 2,50,000 টাকা। তার মানে আমাদের এখানে কি হয়ে যাচ্ছে, ক্ষতি হবে। কত টাকা ক্ষতি হবে, তাহলে এখানে ক্ষতির পরে আমরা বের করি ক্ষতি। তো আমাদের যেটা আমাদের মূল্য ছিল, বহিমূল্য ছিল, সেটা আমরা লিখবো, যেহেতু আমাদের ক্ষতি লিখছি। তো বহিমূল্য এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, তাহলে আনসার বের হবে হচ্ছে কত, 70,000 টাকা। 70,000 টাকা আমাদের কি হবে, ক্ষতি বের হবে। তো আনসার হচ্ছে এখানে ক্ষতির পরিমাণ 70,000 টাকা। ওকে, আমরা কি বুঝছি, পারবো? আনসার কত বের হবে, 70,000। তোমরা কি এটা বুঝছো, 3 নম্বর অঙ্কটা বুঝছো সবাই? এটাকে বুঝতে পেরেছি আমরা? একটু রেসপন্স করো সবাই। তাহলে আমি আবার একবার বলে দিচ্ছি, তোমরা কি করবা, প্রথমত হচ্ছে 1 বছর অবচয় বের করতে হবে, ইন্টু 4 দিয়ে গুণ করতে হবে 4 বছর অবচয় বের করার জন্য। 1,80,000 টাকা হয়েছে পুঞ্জীবিত অবচয়। তাহলে অর্জন মূল্য থেকে এই 5 লক্ষ থেকে তুমি এটা বাদ দিবা পুঞ্জীবিত অবচয়, তাহলে তুমি কি পাবা, বহিমূল্য পাবা। সেই বহিমূল্য যদি আমাদের বিক্রয় মূল্য হচ্ছে যেহেতু বড় হয়েছে, তার মানে এখানে আমাদের ক্ষতি হয়েছে, যেহেতু আমাদের বর্তমান মূল্য 3,20,000, কিন্তু আমাদের বিক্রি করছে 2,50,000, তার মানে এখানে ক্ষতি হবে 70,000 টাকা। আনসার হচ্ছে 70,000 ক্ষতি হবে। দেখো তোমরা বুঝতে পারো কিনা দেখো তো সবাই। আনসার হচ্ছে ক্ষতির পরিমাণ 70,000 টাকা। চলে আসে আমরা আরেকটা অঙ্কে যাব। সো তোমরা একটু দেখো এটা পারো কিনা, এই ম্যাথটা পারবা কিনা একটু দেখো তো। আর করাবো? আচ্ছা, আমরা একটা কাজ করি, এই ম্যাথটা তোমাদের জন্য বাড়ি কাজ দিলাম, তোমরা একটা কাজ করো, তোমরা এটা একটু স্ক্রিনশট নাও এবং স্ক্রিনশট নিয়ে তোমরা এটা বাসায় করবা। বাসায় করে সেটা তোমরা আমাকে করবা, আমাকে হচ্ছে এই পেজ, এই ভিডিও কমেন্ট বক্স অথবা হচ্ছে তোমরা আমাদের যে গ্রুপ আছে, পাবলিক গ্রুপ, সেখানে তোমরা পোস্ট করে দিবা, ঠিক আছে? সো আমরা আজকে পড়লাম সরলরৈখিক পদ্ধতি। আরও কিছু ম্যাথ নিয়েছিলাম, যেহেতু সময় নাই, আমার আরেকটা ক্লাস আছে, সো সব মিলে হচ্ছে আরেকটা পড়াতে পারতেছি না আর বাকিগুলো। সো তোমরা একটু দেখে নিবা, এই ম্যাথটা তোমরা বাসায় করবা এবং হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা, ইয়ার কোশ্চেন দেখে সরলরৈখিক থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো একটু প্র্যাকটিস করবা, তাহলে তোমরা আরও বেশি আইডিয়া পাবা, ঠিক আছে? সো এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে অন্য যে পদ্ধতিগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, যেমন সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান চার পদ্ধতি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো একটু কঠিন ম্যাথ। সো সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে? তো আজকে এইটুকু পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।